নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। তবে আজকের ব্লগটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাই হ্যাপি ক্যানাডা ডে। কারণ বলতে পারো আজকে ক্যানাডার জন্মদিন, আর সেই কারণেই আজকের দিনে সারা ক্যানাডা জুড়ে চলে সেলিব্রেশন। আর আমরাই বা সেখানে বাদ যাই কেন? তাই রিহানকে নিয়ে দুপুর আমরা বেরিয়ে পড়লাম। এখনই ঘড়িতে বাজছে দুপুর 2টো মতো। আসলে ভেবেছিলাম আজকে বাইরে কোথাও থেকে খেয়ে আসি। এমনি তো এখন রিহানকে নিয়ে মোটামুটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়াই যায় না, কারণ ও যা চটপট করে। তবে আজ ভাবলাম বিশেষ একটা দিন তখন একটু বাইরে কোথাও থেকে খেয়েই আসি। তবে আজকে আমরা যেখানে খেতে যাব সেখানে যাওয়ার আগে অন্য আরেকটা জায়গাতেও ঢু মেরে যাব। বলতে পারে একটু কৌতূহল নিয়েই সেখানে যাচ্ছি, আর সেটা হচ্ছে ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন রেস্টুরেন্টটাতে আমরা অনেকবারই এসেছি এবং তোমাদেরকেও নিয়ে এসেছি। তবে আজকে এই ম্যান্ডারিনে আসার কিন্তু বিশেষত্ব আছে। আসলে এই ম্যান্ডারিন হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট, যেটা ক্যানাডা ডের দিন ফার্স্ট ওপেন হয়েছিল। আর সেই খুশিতেই প্রতি বছর ফ্রিতে এখানে বাফেতে খাওয়ানো হয়। আর মোটামুটি ফ্রি বাফেটটা চলে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আর আমি আজকে এখানে দেখতে এসেছি যে পরিবেশটা কীরকম থাকে বা কত লাইন পড়ে। মোটামুটি যেহেতু এখানে ফ্রিতেই খাওয়ানো হবে, সেহেতু যে অনেকটা লাইন পড়বে সেটা জানতাম, কিন্তু এত যে লাইন পড়বে সেটা বাবু ভাবিনি। কারণ এখানে এসে দেখলাম যে রীতিমতো চেয়ার নিয়ে মানুষজন বসে পড়েছে, এবং বিশ্বাস করো প্রচণ্ড গরম আর প্রচণ্ড বাইরে রোদ, তাও কিন্তু ছাতা মাথায় দিয়েই হোক বা এমনিই হোক, মানে দাঁড়িয়েই হোক বা বসেই হোক, লোকজনরা কিন্তু সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে এবং অপেক্ষাও করছে। যেখানে এরকম ফ্রিতে খাওয়া যায় এত ভালো ভালো খাবার, সেখানে মানুষজন একটু কষ্ট করতেই পারে। আর তোমরা যারা ক্যানাডাতে আছো আর এই ইনফরমেশনটা জানতে না, তারা কিন্তু ক্যানাডা ডেতে এইরকমভাবে ট্রাই করতেই পারো। তবে ফ্রিতে খেতে গেলে তোমাদের কত সকাল থেকে লাইন দিতে হবে সেটা বাবু বলতে পারবো না। যাই হোক, এইখানের পরিস্থিতি তো দেখে নিলাম। এবার চলো আমরা যে রেস্টুরেন্টটাতে যাবো ঠিক করেছি সেখানেই যাই। আসলে আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে আজকে ডাল রুটিতেই খেয়ে আসবো, কারণ রিহানকে নিয়ে এখন আমরা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে অ্যাভয়েডই করি। কারণ ওখানে যেহেতু এমএসজিটা দেয়, সেই জন্য আমরা চাইনিজ রেস্টুরেন্টে খুব একটা খাই না। তবে রিহানের ঘুম কমপ্লিট করে আসার জন্য অলরেডি এখানে 2:40 বেজে গেছে জানো, এবং এখানে মোটামুটি 3:30 পর্যন্ত বাফেট থাকে। আর সেই কারণেই তাড়াতাড়ি গিয়ে আগে একটা জায়গা দখল করে বসে পড়লাম। চলো আগে বরঞ্চ মেনুতে কি কি আছে সেটা দেখে আসি। প্রথমেই দেখলাম স্টার্টারে আছে ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, আর এখানে যে টক জলটা আছে সেটা যেহেতু মোটামুটি সময় শেষ, তাই টক জলটাও শেষ। অবশ্য আমি বললাম রিফিল করে দিতে, কারণ ফুচকা দেখতে পেয়েছি যখন আর সেটা খাবো না সেটা তো হতেই পারে না। আর তার সাথে দেখলাম এইখানে পাওভাজিও রাখা ছিল। তবে আমাদেরকে খেতে গেলে রিহানকেও কিছু খেতে দিতে হবে। রিহান যদিও বাড়ি থেকে লাঞ্চ করেই এসেছে, তাও আমাদেরকে খেতে গেলে ওকে তো কিছু হলেও খেতে দিতেই হবে, নাহলে তো চুপচাপ বসে থাকবে না। তাই চলো বরঞ্চ আমরা একটু স্যালাডের সেকশনটা থেকে ঘুরে আসি। রিহানের জন্য স্যালাড দেখতে গিয়ে দেখলাম এখানে ম্যাঙ্গো কাস্টার্ড, পাস্তা, গ্রিন স্যালাড, তারপর বুন্দি রায়তা, চানা, কমলা লেবু, আর তার সাথে আরও অনেক রকমের আচারও আছে। আর এখানেও আর একটা টাইপের রায়তাও আছে দেখলাম। তবে রিহান যেহেতু পাস্তা খেতে খুবই ভালোবাসে, তাই পাস্তাটাই বরঞ্চ রিহানকে দিয়ে আসি, ও চুপচাপ বসে ঠিক খেয়ে নেবে। চলো ও বরঞ্চ এটা খাক, আর আমরা দেখে আসি মেন কোর্সে কি কি আছে। এখানে আজকে রেখেছে ফিশ পকোড়া, চিকেন তন্দুরি, তারপর আছে চিকেন কারি, আর পাশেই আছে মাটন কষা যেটার জন্য আসা, তার পাশে আছে বাটার চিকেন, জিরা রাইস, আর এখানে আছে নান। আর ভেজের সেকশনে তো আছে প্রচুর অপশন, ডাল তড়কা, কারি পকোড়া, চিজ বাটার মশালা, পনির টিক্কা, আচারি বেগুন, ফ্রাইড রাইস, তার পাশে আছে সিঙ্গাড়া, চিলি পনির, আর ডেজার্টে আছে গোলাপজাম আর মাওয়া কেসারি হালুয়া। তবে এত খাবার কি আর টেস্ট করা যায়? ওই যেগুলো খেতে ভালোবাসি সেইগুলোই নিয়ে বসে পড়লাম। তবে খাবো কি, খাচ্ছি কম আর ঘড়ি দেখছি বেশি, কারণ শুধুই তো মনে হচ্ছিল যে এই আমাদেরকে না উঠিয়ে না দেয়। তবে রিহান কিন্তু আমাদের আজকে খুবই স্বাদ দিয়েছে, ও লক্ষ্মী সোনার মতো ছিল আজকে। ডাল রুটিতে আমরা আগেও খেয়েছি, তবে এই লোকেশনটাতেই প্রথমবারই এলাম, আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও মোটামুটি খারাপ লাগলো না। তবে আস্তে ধীরে খাওয়া আর তাড়াতাড়ি খাওয়ার মধ্যে তো একটা পার্থক্য আছে। আর মোটামুটি এখান থেকে বেরোতেই আমাদেরও 3:30 বেজে গেল। মানে সেই সময় শুধু আমরা একাই বসেছিলাম রেস্টুরেন্টে, আর কেউই ছিল না। আর তাড়াহুড়ো করতে গিয়ে সেরকম খুব একটা খাবার টেস্টও করতে পারিনি। চলো এবার বরঞ্চ বাইরে বেরোই। তবে আজকে এতটাই গরম যে বাইরে যেন মনে হচ্ছে ঝলসে যাচ্ছে সব কিছু। আমি তাই ভাবছিলাম যে আমাদের যদি এইখানে এইরকম অবস্থা হয়,
তাহলে কলকাতাতে যারা আছো তাদের কতই না কষ্ট হচ্ছে বলো। অবশ্য কদিন বাদে এবার আশা করি বর্ষাটাও চলে আসবে, বর্ষাটা এসে গেলে অনেকটাই ঠিক হয়ে যাবে। তবে আজকে কিন্তু এখান থেকে আমাদের পোর্ট ক্রেডিট যাওয়ার কথা ছিল, কারণ আজকে ওখানে খুব সুন্দর করে প্যারেড হয় বা আরও অনেক ধরনেরই প্রোগ্রাম হয়। কিন্তু যেহেতু 11টার সময় প্যারেডটা ছিল আর রিহান তখন একটা ছোট্ট করে ন্যাপ নিচ্ছিল, সেই কারণে ওকে আর তুললামও না আর বাইরেও বেরোনো হলো না। তাই ভাবলাম বরঞ্চ একটা কাজ করব, আমাদের বাড়ির সামনে যে সেলিব্রেশন স্কোয়ার আছে ওখানেও তো আজকে বিরাট বড় করে ক্যানাডা ডে সেলিব্রেট হবে, তো ওখানেই বরঞ্চ আজকে যাব। তবে এখন না, এখন বরঞ্চ বাড়ি যাই, আবার বিকেল বেড়াতে বেরোনো যাবে। দেখছো এখন ঘড়িতে সন্ধ্যে 7:30 বাজে, অথচ বোঝার উপায় আছে এখনো বেশ ভালো মতো রোদের তেজ দেখো। কিন্তু এখানে সমস্যাটা হলো গাড়ি পার্কিং নিয়ে। এখানে আজকে এতটাই লোকের ভিড় আর তারপরে আবার রাস্তা বন্ধ, তাই অনেকটা দূরেই আমাদের আজকে গাড়ি পার্ক করতে হয়েছে। তবে আজকে স্ট্রলার ছাড়া রিহানকে ওখানে নিয়ে যেতে সাহস হলো না, কারণ আজকে ওখানে বেশ ভালোই ভিড় হবে। আর তোমরা আর একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমরা মা আর ছেলে কিন্তু আজকে দুজনেই লাল পরেছি। আর দেখো শুধু যে আমরাই লাল জামা পরেছি তা কিন্তু না, এখানে আরও অনেকেই কিন্তু এইরকমভাবে সেজেছে। আসলে এখানে ক্যানাডাতে মোটামুটি ম্যাক্সিমাম মানুষই লাল আর সাদা জামা পরে, মানে সাদাটা যদি নাও পরে অ্যাটলিস্ট লালটা তো পরবেই। এখানে মোটামুটি দেখেছি যে কোনো সেলিব্রেশনেরই আলাদা আলাদা কালার আছে, যেমন আজকে ক্যানাডা ডে, তাই ক্যানাডার পতাকার সাথে ম্যাচিং করে লাল আর সাদা। তবে মেন প্রোগ্রামটা যেখানে হচ্ছে সেটার সামনে তো যত এগোচ্ছি তত দেখছি ভিড় বেড়ে যাচ্ছে। অবশ্য মেন জায়গাতে যাওয়ার আগে এখানে যে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে, চলো সেখান থেকে বরঞ্চ একটু ঢু মেরে আসি। যদিও আমাদের এখান থেকে খাবার খাওয়ার আজকে কোনো প্ল্যানই নেই, কারণ দুপুরবেলায় যে খাবার খেয়েছি সেটাই এখনও গলা অবধি উঠে আছে। তবুও ভাবলাম এই জায়গাটাতে যখন এলামই তখন একটু ঘুরেই যাই। তবে বাপ রে বাপ, কি ভিড় দেখেছো! আর প্রত্যেকটা স্টলেই কি লাইন! মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তো লাইন দিতে হবে, তারপরে সে খাবারটা কিনতে পারবো। আসলে যে কোনো জায়গাতেই যাই না কেন, খাবারের স্টল না থাকলে যেন কিছু একটা অসম্পূর্ণ থাকে। আর এই যে মেলাটা দেখছো, এটা অ্যাকচুয়ালি একটা পার্কিং এরিয়াতে আয়োজন হয়েছে, আর তার সাথে বসেছে নানা রকমের খাবার। আর এই পার্কিং এরিয়া জুড়ে যেহেতু এই ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে, তাই এখানে অন্যান্য সময়তে যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো তো অন্য জায়গাতে পার্ক হয়েছে, আর সেই কারণেই এত পার্কিংয়ের সমস্যা। তবে আমরা খাবার না খেলেও কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা বরঞ্চ একটু দেখে আসি চলো। তবে সেটা দেখতে যাওয়ার আগেই চোখ পড়লো এই ট্রেনটার দিকে। আমার খুব ইচ্ছে করছিল যে রিহানকেও যদি এই ট্রেনটাতে চাপাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু ও তো ভীষণই শান্ত, তাই আর সাহস হলো না। ও আর একটু বড় হলে পরে বরঞ্চ এইরকম ট্রেনে ওকে বসাবো। আর এই সময়টাতে বাচ্চারা কিন্তু বাবেল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। এই দেখো কি সুন্দর বাচ্চাগুলো বাবেল নিয়ে খেলছে। রিহানেরও একটা আছে, তবে সেটা একটু অন্যরকম। চলো এবার ঘুরে ঘুরে দেখি বরঞ্চ কি কি বিক্রি হচ্ছে। এই যে পেয়ে গেছি সেই স্পাইরাল আলুর চিপস। এটা এতটাই মোটামুটি পপুলার যে কোনো জায়গাতে এই জিনিসটা পাওয়া যায় না এইরকম মোটামুটি নেই। কলকাতার তো মোটামুটি অলিতে গলিতে এটা দেখেছি। এটা খেতে কারা কারা ভালোবাসো আমাকে জানিও, কিন্তু আমি তো এটা ভীষণ ভালোবাসি খেতে। এখানে তো মোটামুটি অনেক ধরনেরই চেনা খাবার পাওয়া যায়, তবে এরকম গরমকালে সেই আমাদের প্রিয় চেনা গোলা যে এখানে দেখতে পাবো সেটা কিন্তু ভাবিনি। একই রকমভাবে বিভিন্ন ফ্লেভারের এখানে গোলা পাওয়া যাচ্ছিল। তবে আমরা যেরকম দেখে অভ্যস্ত যে রং বেরঙের সিরাপগুলো এরকম কাঁচের বোতলে থাকে, একই রকমভাবে এখানেও আছে, তবে কাঁচের বদলে বলতে পারো এখানে প্লাস্টিকের কৌটো। সত্যি আজকে নিজের বাড়ি থেকে এত দূরে বিদেশের মাটিতে থেকেও সেই চেনা স্বাদটাই যেন আবার ফিরে ফিরে পাচ্ছি। যদিও এটা ইন্ডিয়ান কোনো ফেস্টিভ্যাল না, একদম ক্যানাডারই ফেস্টিভ্যাল, তাও দেখো কোথাও যেন সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই না? যেমন দেখো এই রাস্তার ধারে এইরকম প্লাস্টিক পেতে কত কিছু বিক্রি হচ্ছে, ঠিক যেন আমাদের সেই ঝুলন বা চড়কের মেলাতে এরকম প্লাস্টিক পেতে মাটিতে যেরকমভাবে বিক্রি করে ঠিক একই রকমভাবে দেখো। আর এই রাস্তার উল্টো দিকটাতে দেখো, এখানে তো দেখছি বাড়ি থেকে টেন্টও নিয়ে চলে এসেছে এরা, যাতে এখানে মোটামুটি কেউ ডিস্টার্বও না করে আর রাত 10টা অবধি এখানে থাকতেও পারে আরামসে। সত্যি দারুণ আইডিয়া কিন্তু। আর এই জায়গাটাতে এসে সব থেকে আমার যে জিনিসটা চোখের সামনে ভাসছে সেটা হলো দুর্গাপুজোর সময় কলকাতায় যখন বিসর্জন হতো তখন এই রকমভাবেই ফুটপাতে আমরা দাঁড়িয়ে থাকতাম লাইন দিয়ে, আর এই একের পর এক দুর্গা মূর্তি বিসর্জনের যাত্রা দেখতাম।
আগের বছরে যখন কলকাতায় গেছিলাম তখন এইরকমভাবেই আমরা প্রতিমা বিসর্জন দেখেছিলাম। আর আজকে সেই দিনগুলোর কথা ভারী মনে পড়ে যাচ্ছে। আর আজ এই প্রোগ্রামটার জন্য এখানে সকাল থেকেই রাস্তা বন্ধ আছে, মানে সেই সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত এই জায়গাটা বন্ধ থাকবে। সত্যি অন্যদিন কত ব্যস্ত থাকে এই রাস্তাটা, পুরো গাড়িতে গাড়িতে ভর্তি। আর আজ দেখো সেই রাস্তা দিয়েই মানুষ চলাচল করছে। তবে এইসব দেখে যখন আমি রিহানের কাছে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম ও স্প্ল্যাশ প্যাডের পাশে বসে আছে। ও তো এইখানে নামার জন্য প্রচণ্ড লাফালাফি শুরু করে দিয়েছে। তবে ওর জন্য যেহেতু কোনো জামা কাপড় আনিনি তাই সেই কারণে ওকে আর নামালাম না। তবে তোমাদের বলেছিলাম না আমি যে সামারের সময় এখানে স্প্ল্যাশ প্যাডটা অন করে দেয় আর এইখানে প্রচুর বাচ্চারা এসে খেলাধুলো করে। রিহানেরও জামা কাপড় আছে, অন্য একদিন নিয়ে এসে বরঞ্চ ওকে এখানে খেলা করাবো। ভাবছি সামনের শনিবার ওকেও নিয়ে এখানে আসবো, তবে দেখা যাক। তবে উল্টো দিকটাতে যখনই চোখ পড়লো দেখলাম কত মানুষ অলরেডি এসে গেছে। চলো এবার বরঞ্চ নিচে নামা যাক, কারণ আস্তে আস্তে ভিড় কিন্তু বেড়ে গেলে ওখানে জায়গা আর পাওয়া যাবে না। তবে নিচে নামার পর যেই রিহানকে একটু স্টলার থেকে নামিয়েছি, ব্যাস অমনি দৌড়াতে শুরু করে দিল। আর এই ভিড়ের মধ্যে এদিক ওদিক চলে গেলে ওকে খুঁজে পাবো বলো? ভিডিও করা তো দূরের কথা, আমি তো ওর পেছনে দৌড়াতে শুরু করলাম। তবে দেখলাম ও কিন্তু দৌড়তে দৌড়তে একটা স্টলের সামনে গিয়ে হাজির, যেখানে ফুচকা পাওয়া যাচ্ছিল। কারণ একটু আগে তো ফুচকা খেয়েছে না, সেই কারণে ও ঠিক চিনতে পেরেছে। আর এই ট্রাকটা দেখো কি সুন্দর দেখতে না? আর এরাও কিন্তু সবাই ইন্ডিয়ান। এখানেও কিন্তু ছিল দেশ বিদেশের নানা রকমের খাবারের স্টল। আর এখানে দেখো বাবেল শো হচ্ছে। আর রিহান তো কুকুর দেখতে পেলেই ব্যাস ছুটতে গিয়ে ওকে আগে আদর করতে যাবে। ও খুব পাপ্পি ভালোবাসে। সত্যি বলছি, অনেক দিন বাদে আবার এইরকম একটা পরিবেশ পেলাম। সব থেকে বড় কথা, এখানের এই পরিবেশটা কিন্তু বছরে বলতে পারো এই দুবারই পাওয়া যায়। একই ক্যানাডা ডে আর একদিন হলো 31 ডিসেম্বর। এই দুদিন এত মানুষ এই সেলিব্রেশন স্কোয়ারে আসে। তবে চলো এইখান থেকে বরঞ্চ একটু স্টেজটার দিকে এগিয়ে যাই, নাহলে একটু বাদে আমরা সেটাও পারবো না। বিশ্বাস করো অন্যান্য দিন এই জায়গাতে কিন্তু একদমই সেরকম ভিড় থাকে না। মোটামুটি বাচ্চারা আসে এখানে খেলাধুলো করে বা পিকনিক করে। তবে আজকে দেখেছো এখানে তো লোকজনেরই দাঁড়ানোর জায়গা নেই। সব থেকে বড় কথা, এখানে এতগুলো বছর কাটিয়ে ফেললাম এবং এখানে এত ইন্ডিয়ানরা থাকে না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মনেই হয় না যে আমরা বিদেশে আছি। সত্যি বলছি, আমাদের মাঝে মাঝে মনে হয় যেন আমরা ইন্ডিয়াতেই আছি। এতটাই নিজের দেশের ছোঁয়া এখানে আমরা পাই। এখানে মোটামুটি লোকজনরা অলরেডি চেয়ার পেতে মনে হয় সকাল থেকেই বসে পড়েছে। এবার আমাদেরকেও চেয়ার পেতে বসতে হবে, নইলে আমরাও আর জায়গা পাবো না। তবে আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পরেই দেখা হয়ে গেল শিল্পাদের সাথে। আর সানা দিদিকে দেখে রিহানের তো আর আনন্দ ধরে না। তবে আমাদেরও বেশ ভালোই হলো, একা একাই তো এনজয় করছিলাম, সবাই মিলে থাকলে এনজয়টা আরও ভালো হয়। আর এখানে দেখো এইরকমভাবে অন্যান্য দিনও ফ্রিতে দাবা খেলতে পারে। আর এদিকে ধীরে ধীরে আর্টিস্টদের শুরু হলো একের পর এক পারফরমেন্স। আর সব থেকে বড় কথা, প্রথমে ভেবেছিলাম যে আমরা তাড়াতাড়িই চলে যাব, রিহান কেমন থাকবে কে জানে। তবে চারিদিকের পরিবেশটা তারপরে এতটাই সুন্দর হতে লাগলো যে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর রিহানও কিন্তু ভীষণ এনজয় করছিল। তবে এই সেলিব্রেশন স্কোয়ারে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। যেমন আমরা যদি ইন্ডিয়াকেই ধরি তাহলে ইন্ডিয়ার বলিউড ইভেন্ট বা ইভেন আমি বাংলা গানের ডান্স পারফরমেন্সও এখানে দেখেছি। তাছাড়া ধরো সাউথ ইন্ডিয়ান যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেগুলো হয়, মানে শুধু ইন্ডিয়া থেকেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে হয়। তাছাড়া আরও যেসব আদার্স কান্ট্রি আছে সেই সব জায়গারও প্রোগ্রাম হয়। আর সেই কারণেই হয়তো এই জায়গাটার নাম সেলিব্রেশন স্কোয়ার। আর রিহানকে আর সানাকে তাদের বাবার পিঠে চড়ে এইরকমভাবে প্রোগ্রাম দেখতে আমারও মনে পড়ে গেল আমার ছোটোবেলার কথা। আমিও যখন এরকম ছোট ছিলাম তখন আমি বাবার ঘাড়ে উঠে ঠাকুর দেখতাম। সত্যি সময় কত তাড়াতাড়ি বদলে যায় বলো। তবে এত দূর থেকে আর্টিস্টদেরকে দেখতে না পাওয়া গেলেও এই স্ক্রিনগুলোতে তাদের ভালো করেই দেখা যাচ্ছিল। তবে রিহানকে তো আর অনেকক্ষণ এক জায়গায় বসিয়ে রাখা যাবে না, তাই চেঁচামেচি করতে করতে দেখো জলটা দিল গায়ে ঢেলে। তারপরে আবার সেই চিৎকার। যাই হোক, ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে একটু ঠান্ডা করার জন্য আবার খাবারের স্টলগুলোর দিকে নিয়ে গেলাম, কারণ খাবার খেতে আর খাবার দেখতে দুটোই আমার ছেলে খুবই ভালোবাসে। এখানেও আজকে অনেক টাইপের অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছিল। যেমন ধরো এই যে ক্যান্ডিগুলো আছে, এগুলো কিন্তু অরিজিনাল ফ্রুটেরই ক্যান্ডি, কিন্তু আমার ছেলে তো আর খুব একটা ক্যান্ডির সাথে পরিচিত না। যখন এগুলো বুঝবে তখন ঠিক বায়না করতো,
আর এই স্টলটার পাশ দিয়ে যেতে যেতে তো আমার এগ রোলের দোকানের কথা মনে পড়ে যাচ্ছিল। আহা, কতদিন খাইনি। তবে এখন ঘড়ির কাঁটা বলছে রাত 9টা বাজে, যদিও সেটা বোঝার উপায় নেই। আর ফায়ার ওয়ার্কস হতে আর 1 ঘন্টা বাকি। তবে এই সময়টাতে এত সুন্দর সুন্দর গান গাইছিল আর্টিস্টরা যে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর আমি গান শুনবো না এদের দেখবো, সেটাই তো বুঝতে পারছিলাম। তবে রাত যতই বাড়ছে ততই যেন আরও চারিদিক জমজমাট হয়ে যাচ্ছে, আর তার সাথে যেন বেড়ে চলেছে মানুষের এনার্জিও। আগের বারে রিহান এতটাই ছোট ছিল যে ওকে নিয়ে কোথাও বেরোয়নি, তবে এবারে ও কিছু না বুঝলেও কিন্তু ভালোই মজা করছে, সেটা বুঝতে পেরেছি। আর এরই মধ্যে দেখতে দেখতে রাত 10টা, আর সবাই যে জিনিসটার জন্য অপেক্ষা করছিল এখন তারই অবসান করতে চলেছে। সত্যি বলছি, এখানে এরকম ফায়ারওয়ার্কসের আগেও বহুবার দেখেছি, তবে ক্যানাডা ডেতে হিন্দি গানের সাথে বাজি ফাটানো দেখবো সেটা কিন্তু এক্সপেক্ট করিনি। আর রিহানও অবাক হয়ে হাঁ করে বাজি ফাটানো দেখে যাচ্ছে, কারণ এর আগে তো এটাও কখনোই দেখেনি। তবে মোটামুটি এইভাবেই আজকের প্রোগ্রামটা শেষ হলো, আর তারপরে সবাই এখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তবে এখানে একটা জিনিস আমাকে বলতেই হয়, যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে, সেটা হচ্ছে যত ভিড়ই হোক না কেন কেউ কিন্তু ঠেলাঠেলি বা তাড়াহুড়ো করে না, সামনের জনকে ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এখানে আমি অনেক নিউবর্নকেও দেখেছি জানো, মানে এত রাত অবধিও তারা ছিল, মানে 1 মাসও তাদের হয়তো বয়স হয়নি, তাও কিন্তু তারা আজকের এই খুশিতে মেতে উঠেছে। আর এখান দিয়ে যেতে যেতেই চোখ পড়লো স্কুটারটার দিকে, কি দারুণ দেখতে না, কি সুন্দর কালারফুল স্কুটার। আর এখান দিয়ে যেতে যেতেই আমার আগের বছর পুজোতে রিহানকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। কি সুন্দর ভিড় ঠেলে ঠেলে দাদু দিদার সাথে রিহানও ঠাকুর দেখেছিল। তবে সত্যি ভাগ্যিস আজকে রাত 10টা অবধি এখানে থেকে গেলাম, নাহলে কিন্তু এই সুন্দর মুহূর্তটা আমরাও মিস করে ফেলতাম। আর এখানে এত বড় প্রোগ্রাম, আর পুলিশের গাড়ি থাকবে না তাই কখনো হয়? আর অনেকেই সেই গাড়ির সামনে ফটোও তুলে নিচ্ছিল। তবে রাস্তার 2 দিক দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে গাড়িটা যেখানে পার্ক করেছিলাম সেখানে উপস্থিত হলাম। আর এবারে ঝটপট করে গাড়িতে উঠে বাড়ি ফেরার পালা। আর সেই সাথে তোমাদেরকেও জানাই গুড নাইট। সামনেই তো রথযাত্রা, তাই খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সেই কটা দিন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি রইলাম। ভালো থেকো, টাটা।